আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। ইরানের সঙ্গে যুদ্ধে 500 ইসরায়েলি নিহত, ক্ষতিপূরণের দাবি তেহরানের। ইরানে ঝড় তুলেছে ইসরায়েলকে নিয়ে গান বুম বুম তেল আবিব। গাজায় 6 সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে নিহত 798 জন। টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় 6 মাসের কারাদণ্ড। ইন্টারনেট গতির বিশ্ব রেকর্ড ভাঙল জাপান। নেটফ্লিক্সের সব ভিডিও নামবে 1 সেকেন্ডে। চলুন দর্শক, এবার জেনে নেওয়া যাক এই খবরগুলোর বিস্তারিত। তেহরান তেল আবিব যুদ্ধে অন্তত 500 ইসরায়েলি নিহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ইরানের IRIB-1 চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইসরায়েলের নিরাপত্তা গবেষণা কেন্দ্র জানিয়েছে তাদের আহতের সংখ্যা 3520 জন। এই হিসাব অনুযায়ী কমপক্ষে 500 জন নিহত হওয়ার কথা। প্রকৃতপক্ষে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে জানানোর সংখ্যার চেয়ে অনেক বেশি ছিল। যুদ্ধবিরতির প্রেক্ষাপট নিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে মূলত তাদের ব্যর্থতার কারণে, কোনো রকম নমনীয় মনোভাবের কারণে নয়। তিনি জোর দিয়ে বলেন, স্থল ও আকাশের ইরানের নিয়ন্ত্রণই ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ। তার ভাষায়, আমরা ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি। ইরানের স্পিকার জানান, যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল 90%-এরও বেশি, যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়ে। গালিবাফ দাবি করেন, ইরানের লক্ষ্যবস্তুর উপর ছিল পূর্ণ নিয়ন্ত্রণ, যার ফলে ইসরায়েল যুদ্ধবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়। তার কথায়, ইরান কেবল ইসরায়েলের বিরুদ্ধেই লড়েনি, বরং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ও পশ্চিমা শক্তির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলেছে। একই সময় তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধকালীন আলোচনার ভেতরে হামলা চালানো যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিরই বহিঃপ্রকাশ। এদিকে ইসরায়েলকে উদ্দেশ্য করে বুম বুম তেল আবিব শিরোনামে একটি গান ঝড় তুলেছে ইরানে। গত 20 জুন প্রকাশিত এই গানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করা হয়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে 577 মিলিয়ন ভিউ হয়। ইরান মধ্যপ্রাচ্যের পাশাপাশি গানটি রাশিয়াতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজের সাথে বুম বুম তেল আবিব গানের ব্যাকগ্রাউন্ড অডিও হিসেবে যুক্ত করছেন। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান টাইমস। গানের একটি অংশ হলো, তোমার সব বাজে কাজের জন্য তুমি মন্দ ফলাফল পাবে। তুমি মৃত শিশুদের নিয়ে উপহাস করেছিলে, কিন্তু এখন তুমি আঘাত পাচ্ছ। ইরানি ক্ষেপণাস্ত্র তোমার পুরো আকাশ আলোকিত করে দিয়েছে। এখন তুমি ফিলিস্তিনিদের মতো আতঙ্কিত। অবাক করার বিষয় হলো, এই গান তৈরি করেছেন একজন মার্কিন শিল্পী। বুম বুম তেল আবিব গানের কথাগুলো একটি রাজনৈতিক বক্তব্যের মতো, এমন একটা বক্তব্য যা মানুষকে আবেগপ্রবণ করে তুলবে। বিশ্বজুড়ে এমন মানুষের মধ্যে অনুরণিত হয়েছে যারা ইসরায়েলের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। গানের একটি অংশে গাজায় নিহত নারী ও শিশুদের মৃতদেহ নিয়ে উপহাসকারী বসতি স্থাপনকারীদের কথাও উল্লেখ করা হয়েছে। নেটিজেনরা বলছেন, বুম বুম তেল আবিব গানটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছে। এটি ক্ষেপণাস্ত্রের চেয়েও জোরালোভাবে আঘাত করা একটি অস্ত্র। ইতিমধ্যেই বুম বুম তেল আবিব গানটির টি-শার্টও বের করা হয়েছে। এ বিষয়ে লুকাস গেজ নামে ওই মার্কিন শিল্পী বলেন, যে উপাদান এই গানকে সফল করেছে তা হলো ন্যায় বিচারের জন্য মানবতার আকাঙ্ক্ষা, অপরাধের জন্য মূল্য দেয়া। বিশ্বের মানুষ বেশিরভাগই আবেগপ্রবণ। সঙ্গীত তাদের হৃদয়ে পৌঁছানোর একটি শক্তিশালী হাতিয়ার, কারণ এটি মানুষের আবেগকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি নাড়া দেয়। লুকাস গেজ ইরানের জনগণকে সরাসরি সম্বোধন করে বলেন, আমি ইরানের জনগণকে জানাতে চাই যে আমার মতো অনেক আমেরিকান বুঝতে পেরেছে যে আমাদের সরকারকে একটি বিদেশি পরজীবী শত্রু দখল করে রেখেছে, যারা মার্কিন নাগরিকদের মগজ ধোলাই করছে, যারা মিডিয়া ও প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে, আমেরিকাকে তার পক্ষে যুদ্ধ করার জন্য তার গোলামে পরিণত করেছে। গাজায় এক মুঠো খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতা থামছে না। গত সপ্তাহে ত্রাণ কেন্দ্রে যাওয়া এমন অন্তত 198 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিতর্কিত এই কেন্দ্রগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। গাজায় GFH কার্যক্রম শুরু করে গত 16 মে। এর আগে টানা 11 সপ্তাহ উপত্যকাটিতে
ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছিল ইসরায়েল। জিএইচএফ এর ত্রাণ কেন্দ্র এমন সব স্থানে গড়ে তোলা হয়েছে যেখানে ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছে। সংস্থাটির দেয়া খাবারের মান নিয়েও প্রশ্ন রয়েছে। শুরু থেকেই জিএইচএফ এর ত্রাণ কার্যক্রমের সমালোচনা করে আসছে জাতিসংঘ। গতকাল সুইজারল্যান্ডের জেনেভা এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, 27 মে থেকে 7 জুলাই পর্যন্ত 798 জনকে হত্যার খবর পাওয়া গেছে। এর মধ্যে 615 জনকে হত্যা করা হয়েছে জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রগুলোর আশপাশে, আর 183 জনকে হত্যা করা হয়েছে ত্রাণ নিতে যাওয়ার পথে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আরও জানিয়েছে, ত্রাণ কেন্দ্রে যাওয়ার সময় ফিলিস্তিনিদের হত্যার তথ্য সংগ্রহ করা হয়েছে গাজার বিভিন্ন হাসপাতাল, কবরস্থান, ফিলিস্তিন স্বাস্থ্য কর্তৃপক্ষ, এনজিও, নিহত ব্যক্তিদের পরিবার সহ বিভিন্ন সূত্র থেকে। হামলার ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা গেছে 27 মে থেকে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে আহত ব্যক্তিদের বেশিরভাগের শরীরে গুলির আঘাত ছিল। তবে ত্রাণ নিতে যাওয়া মানুষের উপর গুলি চালানোর তথ্য নাকচ করে দিয়েছে জিএইচএফ। টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনেশিয়ায় এক ব্যক্তিকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আগে থেকেই কারাগারে বন্দী ছিলেন। এখন নতুন করে দণ্ড পাওয়ার পর তার কারাগারে থাকার মেয়াদ বৃদ্ধি পেল। শুক্রবার ওই ব্যক্তির আইনজীবী ও একটি এনজিও এ তথ্য জানায়। মানবাধিকার সংস্থা তিউনেশিয়ান লীগ জানিয়েছে, ওই ব্যক্তি প্রেসিডেন্টকে টিভিতে দেখতে অস্বীকৃতি জানান। তিনি যে সেলে আটক ছিলেন সেখানে টিভিতে খবর চলছিল, তাতে তখন প্রেসিডেন্টকে দেখানো হচ্ছিল। প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ার বিষয়টি তারই সেলের আরেক বন্দী কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। তদন্তের পর ওই ব্যক্তিকে 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। এনজিওটি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, কারাগারের ভেতরে কণ্ঠ রোধ করার নীতি প্রয়োগ করা হচ্ছে। ওই ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে অন্য আরেকটি অভিযোগে কারাগারে আটক রাখা হয়, যা পরবর্তীতে বাতিল করা হয়। এরপর তার কারাগার থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু তিনি বের হচ্ছিলেন না। পরবর্তীতে তার পরিবার জানতে পারে তাকে নতুন করে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনজীবী স্বীকার করেছেন, তার মক্কেল প্রেসিডেন্ট কাইস সাইদকে অবমাননাকর কথা বলেছেন এবং টিভিতে যখন তাকে দেখানো হচ্ছিল তখন তিনি টিভির চ্যানেল পরিবর্তন করতে বলেছেন। বিজ্ঞানের কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়েছে জাপান। বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতি এখন 1.02 পেটাবাইট প্রতি সেকেন্ড, যা জাপানের গবেষকরা অর্জন করেছেন। এই গতিতে অজস্র গান, সিনেমা, গেম মুহূর্তের মধ্যেই নামানো সম্ভব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ইকোনমিক টাইমস। গত জুন মাসে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি এই রেকর্ড তৈরি করে। প্রতি সেকেন্ডে 10,20,000 গিগাবাইট ডেটা স্থানান্তর করা হয়েছে, যা বিশ্ব রেকর্ড। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ একই সময় একই চ্যানেলে আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।